সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম তোমাদের আজকে নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিও আলোচ্য টপিক হলো ব্যাকরণ, অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্র ষষ্ঠ শ্রেণীর বই। তোমরা যদি ক্লাস 6-এ পড়ে থাকো এবং যদি একটি বাংলা দ্বিতীয় বই পেয়ে থাকো ইতিমধ্যে, তবে তোমাদের জন্য সুখবর, কারণ আমরা পুরো একটি প্লেলিস্ট ক্রিয়েট করেছি যেখানে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বইটি শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করা হবে। এবং তোমাদের যদি ব্যাকরণ নিয়ে ভয় থাকে, ব্যাকরণ বুঝো না, ব্যাকরণ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব, তাদের জন্য সাজেশন থাকবে। তোমরা ভিডিওগুলো প্রত্যেকটি দেখো, জাস্ট শুনো একটু, না আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের অনেকটা উপকৃত হবা। তো চলো শুরু করি আমাদের আজকের ক্লাস। এবং আজকের ক্লাসের আমাদের প্রথম যে টপিক সেটি হলো দেখো ভাষা। তাহলে এখানে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, প্রাণী জগতে একমাত্র মানুষের ভাষা রয়েছে। প্রাণী জগতে একমাত্র কাদের ভাষা রয়েছে? যদি এমসিকিউতে আসে তাহলে আমরা কি দেখবো, প্রাণী জগতে একমাত্র ভাষা রয়েছে মানুষের। শরীর ও স্নায়ু বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে ভাষা ব্যবহারের জন্য মানুষের স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক ও অন্যান্য প্রত্যঙ্গ যেভাবে তৈরি হয়েছে অন্যান্য প্রাণীর ক্ষেত্রে তা দেখা যায় না। ভাষার সাহায্যে আমরা কথা বলি। আমরা কিসের সাহায্যে কথা বলি? আমরা ভাষার সাহায্যে কথা বলি। ভাষার মাধ্যমে আমরা প্রকাশ করি আমাদের অভিজ্ঞতা, নানা ধরনের আবেগ, বিভিন্ন প্রকার অনুভূতি। তাহলে খুব বেশি ইম্পর্টেন্ট, দেখো ভাষার সাহায্যে আমরা কী কী প্রকাশ করতে পারি। ভাষার সাহায্যে আমরা প্রকাশ করি হিংসা, বিদ্বেষ, ভালো লাগা, ভালোবাসা, ঘৃণা, ক্ষোভ ইত্যাদি। খুব বেশি ইম্পর্টেন্ট এমসিকিউতে আসার জন্য যে নিচের কোনটি আমরা ভাষার সাহায্যে প্রকাশ করি। তাহলে ভাষার সাহায্যে আমরা প্রকাশ করি হিংসা, বিদ্বেষ, ভালো লাগা, ভালোবাসা, ঘৃণা ও ক্ষোভ ইত্যাদি। তারপর দেখো ভাষার আরও কিছু কাজ রয়েছে। ভাষা আমাদের শিক্ষার মাধ্যম। ভাষার সাহায্যে আমরা অন্যর সঙ্গে কি তর্ক বিতর্ক করি। আচ্ছা, ভাষাকে দেশ গঠনের হাতিয়ার হিসাবেও গ্রহণ করা হয়। তাহলে দেশ গঠনের হাতিয়ার হিসেবে কোনটিকে গ্রহণ করা হয়? ভাষাকে। দেশ গঠন বলতে দেশের মানুষ ও মানুষের উন্নয়ন এবং কি অগ্রগতিকেই বোঝায়। এই অগ্রগতি বা কল্যাণ সাধন কিভাবে করা যাবে, কিভাবে মানুষের মঙ্গল করা সম্ভব, সেসব কথা ভাষার মাধ্যমে মানুষের কাছে তুলে ধরতে হয়। তারপর দেখো লাস্টে কি বলেছে, ভাষা দুই প্রকার, একটি হলো মৌখিক ভাষা এবং আরেকটি কি লিখিত ভাষা। অর্থাৎ আমরা মুখে মুখে যেগুলো ভাষা বলি, অর্থাৎ ওটাকে কি মৌখিক ভাষা বলে, এবং যা আমরা লিখে প্রকাশ করি সেটিকে বলে কি লিখিত ভাষা। আচ্ছা, এই যে ভাষা আমরা এতটুকু একটি অংশ পড়লাম, এখান থেকে আমরা কি কি মনে রাখবো? দেখো, প্রাণী জগতে একমাত্র মানুষেরই শুধু কি ভাষা রয়েছে, এবং আমরা কথা বলি ভাষার সাহায্যে, এবং আমরা কি ভাষার সাহায্যে প্রকাশ করি হিংসা, বিদ্বেষ, ভালো লাগা, ভালোবাসা, ঘৃণা, ক্ষোভ ইত্যাদি। এবং লাস্টে আমরা কি মনে রাখবো, ভাষা দুই প্রকার, একটা হলো মৌখিক ভাষা আর একটা হলো কি লিখিত ভাষা। তারপরে দেখো ভাষার উপাদান। ভাষার প্রধান উপাদানগুলো হলো ধ্বনি, শব্দ, বাক্য ও বাগার্থ। আসো আমরা এবার সেগুলো নিয়ে আলোচনা করি। আচ্ছা, ধ্বনি নিয়ে আলোচনা করার শুরুতে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো বাতাসে আঘাতের ফলে ধ্বনির সৃষ্টি হয়। তাহলে ধ্বনির সৃষ্টি হয় কিসের মাধ্যমে? বাতাসের আঘাতের ফলে ধ্বনির সৃষ্টি হয়। কিন্তু সব ধ্বনির ভাষায় কিন্তু আবার কি ধ্বনি নয়। দেখো ভাষায় তাকেই ধ্বনি হিসাবে গ্রহণ করা হয়েছে যা বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হয়। বাকযন্ত্রের ক্ষমতা কি অসীম। এর সাহায্যে আমরা পশু পাখি নানা রকম ডাক ডাকতে বা অনুকরণ করতে পারি, কিন্তু এসব ভাষার ধ্বনি নয়। ভাষার ধ্বনি শুধু বাকযন্ত্রের সাহায্যে উৎপাদিত হলে চলবে না, তাকে অবশ্যই কি অর্থপূর্ণ হতে হবে। যেমন দেখো, পশু পাখির ডাক কিংবা এই জাতীয় কোনো ডাককে আমরা বলি কি আওয়াজ। খুব বেশি ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখো, পশু পাখির ডাক কিংবা এই জাতীয় কোনো ডাককে আমরা বলি আওয়াজ। ভাষার একটি ধ্বনির স্থলে আরেকটি ধ্বনি বদলে দিলে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়। দেখো তো খুব ইন্টারেস্টিং একটা বিষয়। যেমন দেখো কাল, কয় আকার আল্লো, এখানে কয় আকারের জায়গায় আমরা অন্য কিছু দাও, দেখি খ দাও, গ দাও। আচ্ছা, কয়ের জায়গায় যদি আমরা খ দিই তাহলে কি হবে? ক্ষয় আকার আল্লো কি হচ্ছে? খাল। এখন কয়ের জায়গায় যদি আমরা গ লিখি তাহলে কি হবে? গয় আকার আল্লো গাল। ঠিক একই কথা নেক্সটে লেখা আছে, দেখো এখানে ক ধ্বনিটির বদলিয়ে খ খ বললেই সম্পূর্ণ ভিন্ন অর্থ বহন করে এমন একটি শব্দ তৈরি হয়ে যায়, যেমন কি খাল, গাল, তাল, ঢাল, মাল, শাল ইত্যাদি। এভাবেই আমরা দেখো খ, গ, ত, ম তালব্য ধ্বনি পাই। আচ্ছা, তারপর দেখো ধ্বনির উপলব্ধি ভাষাভাষীদের মনেই রয়েছে, এবং স্বাক্ষর ও নিরক্ষর সব মানুষই তা জানে, বোঝে ও ব্যবহার করে। আচ্ছা, এই যে আমরা এই অংশটুকু পড়লাম, এখান থেকে আমরা জাস্ট মনে রাখবো যে পশু পাখির ডাক, এইসব ডাককে আমরা বলবো আওয়াজ, এবং কি সব আওয়াজই কি আমরা ধ্বনি বলতে পারি না, সব আওয়াজই কি আমাদের ভাষার ধ্বনি নয়। তাহলে কি আমরা এতটুকু অংশ থেকে আপাতত এতটুকু মনে রাখলেই চলবে। আচ্ছা, আমরা নেক্সটে চলে আসি শব্দ।
দেখো শব্দতে কি বলেছে, এক বা একাধিক ধ্বনি মিলেই শব্দের সৃষ্টি হয়। তাহলে যদি এমসিকিউতে আসে এক বা একাধিক ধ্বনি মিলে কিসের সৃষ্টি হয়, শব্দ, বাক্য, অর্থ নাকি অন্য কিছু, তাহলে আমরা কি তাকাবো, এক বা একাধিক ধ্বনি মিলে সৃষ্টি হয় শব্দের। যেমন কি মানুষ, মানুষ কিন্তু একটি শব্দ, ঠিক আছে। এখানে কয়টি ধ্বনি রয়েছে, মোট 5টি ধ্বনি রয়েছে। দেখো আমরা নেক্সট লাইনে লেখা রয়েছে মানুষ শব্দটি এখানে 5টি ধ্বনি আছে, কি কি, ম যোগ সরেয়া যোগ দন্তন্য যোগ হস্যৌ যোগ কি, তাহলে অবশ্য ব্র্যাকেটে দেখো মূর্ধন্যাস্য রয়েছে। আচ্ছা ব্র্যাকেটে কেন রয়েছে, আমরা নেক্সট লাইনে এই উত্তরটি পেয়ে যাব। দেখো লক্ষ্য করো, এই উদাহরণের শেষের ধ্বনিটি বোঝাতে তালে অবশ্য লিখে প্রথম বন্ধনীতে মূর্ধন্যাস্য লেখা হয়েছে। মনে রাখতে হবে মূর্ধন্যাস্য ধ্বনি নয়, মূর্ধন্যাস্য কি, বর্ণ। তাহলে এমসিকিউতে যদি আসে মূর্ধন্যাস্য এটি কি, ধ্বনি, বর্ণ, অর্থ নাকি বাক্য, তাহলে আমরা কি দেখাবো, মূর্ধন্যাস্য একটি বর্ণ। আচ্ছা নেক্সটে দেখো বাক্য। বাক্য বলতে কথা বা বাচনকে বোঝায়। ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান কত, তৃতীয়। তাহলে ভাষার তৃতীয় উপাদান কোনটি, ভাষার তৃতীয় উপাদান হলো বাক্য। ধ্বনি দিয়ে যা শুরু হয়েছিল শব্দে এসে তা আরও সংহত হয়েছে, বাক্যে এসে পরিপূর্ণ না হলেও সে অনেকটাই পূর্ণতা পায়। প্রতিটি বাক্যই কেউ উৎপাদন করে, আবার কি কেউ শোনে। এখানে এই যে আমি যে কথা বলছি, আমি কি করছি, আমি বাক্য উৎপাদন করছি, আর তোমরা যারা ভিডিওটি দেখছো তারা কি করছো, বাক্যটি শুনছো। তাহলে কি প্রতিটি বাক্যই কেউ উৎপাদন করে আর কি কেউ শোনে। বাক্যের সঙ্গে তাই দুজনকার সম্পর্ক রয়েছে, একটি কি, বক্তা ও শ্রোতা। তাহলে আমরা কি শিখলাম, বাক্যের সাথে দুজনকার সম্পর্ক, একটি হলো বক্তা আর একটি হলো শ্রোতা। এই দুই পক্ষের মধ্যে কোনো ঘাটতি থাকলে কিন্তু চলবে না। তারপরে যদি আমরা দেখি যে কি বক্তা যা বলে তাতে কি শ্রোতার সব কৌতূহল মিটতে হয়, এজন্য কি বলা হয় যা উক্তি হিসেবে সম্পূর্ণ এবং যাতে শ্রোতা পরিপূর্ণভাবে তৃপ্ত, তাই কি, তাই হলো বাক্য। যেমন আমরা গ্রামে বাস করি, এটি একটি বাক্য। মহৎ গুণই কি মানুষকে বড় করে, এটি হলো একটি বাক্য। নিচের চিত্রটি দেখো, নিচের চিত্রটিতে কি একজন বক্তা এবং আরেকজন হলো কি শ্রোতা। তাহলে কি একজন বলছেন আর একজন শুনছেন। এরপরের অংশ দেখো বাগার্থ। বাগার্থ দেখো, অভিধানে শব্দের অর্থ থাকে। এখানে অভিধান অর্থ হলো, আচ্ছা কি বলছে, অভিধানে শব্দের অর্থ থাকে। এখানে অভিধান অর্থ কি, অভিধান অর্থ হলো ডিকশনারি। কিন্তু দেখো, কিন্তু সেই শব্দ যখন বিশেষ পরিবেশে ব্যবহার করা হয় তখন তার অর্থ বদলে যায়। একই কথা বলা চলে বাক্য প্রসঙ্গে। আমরা শব্দের সাহায্যে যে বাক্য তৈরি করি তার অর্থ বাক্যে গিয়ে পরিবর্তিত হতে পারে। যেমন দেখো, পড়া কি, পড়া একটি শব্দ, এর অর্থ কি, দগ্ধ হওয়া। আগুনে তার খড়ের ঘর পুড়ে গেছে, অর্থাৎ কি আগুনে তার খড়ের ঘর দগ্ধ হয়েছে। কিন্তু দেখো, শব্দটি দিয়ে যখন বাক্য তৈরি করে বলা হয় আমার মন পুড়েছে, তখন কি এ পড়া দ্বারা দগ্ধ হওয়া বোঝায়, আমাদের মন কি আগুন দ্বারা পুড়ে গিয়েছে, পুড়ে যায়নি, সেটা কি অন্য অর্থ প্রকাশ করছে। তাহলে দেখো, ভাষার শব্দ বাক্যের এসব অর্থের আলোচনায় হলো কি বাগার্থ। অর্থাৎ কি এক এক সময় এক এক অর্থ প্রকাশ করছে শব্দগুলো। যেমন এই পড়া শব্দটি যখন আমি বললাম যে খড়ে আমার ঘর পুড়ে গিয়েছে, তখন কি ঘর পোড়া অর্থাৎ কি দগ্ধ হওয়া বুঝালো। কিন্তু পরবর্তীতেই দেখো, যখন বললাম যে আমার মন পুড়েছে, তখন কি আমার মন কি আগুন দ্বারা দগ্ধ হয়েছে বুঝাচ্ছে, বুঝাচ্ছে না, তখন কি অন্য একটা মিনিং প্রকাশ করছে। আচ্ছা তারপরে দেখো প্রকাশ মাধ্যম ও ভাষা। ভাষা মানুষের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম নয়, এর আরও কিছু মাধ্যম রয়েছে। ভাষা আবিষ্কারের পূর্বে নানা রকম অঙ্গভঙ্গির মাধ্যমে, কখনো আবার ছবি এঁকে মানুষকে নিজেকে প্রকাশ করেছে। আচ্ছা আমরা ইতিপূর্বে আগের ক্লাসে জেনেছিলাম কি আদিম যুগে মানুষেরা কীভাবে মনের ভাব প্রকাশ করত, বিভিন্ন ছবি, অঙ্গভঙ্গি ইত্যাদির মাধ্যমে, যখন ভাষা কি আবিষ্কৃত হয়নি। আচ্ছা তারপর দেখো, এজন্য নানা ধরনের চিহ্ন বা সংকেত ব্যবহার করা হয়েছে। আমরা মুখ বা চেহারার নানা ভঙ্গি করে হাসি, কান্না, বিস্ময়, জিজ্ঞাসা ইত্যাদি কি বোঝাতে পারি। আচ্ছা আমরা কি চেহারার এক্সপ্রেশন দিয়ে বোঝাতে পারি না যে আমরা রাগে আছি, আমাদের কি মুখ দিয়ে বলার লাগে যে আমরা রাগে আছি, আমরা কি বলি না। আচ্ছা আমরা হাসার সময় কি আমরা মুখ দিয়ে বলি যে আমরা হাসতেছি, আমরা কাঁদার সময় কি বলি যে আমরা কাঁদতেছি, আমরা কিন্তু বলি না। আমরা কি মুখে অর্থাৎ কি চেহারার অঙ্গভঙ্গির মাধ্যমেই আমাদের এসব কি এক্সপ্রেশনগুলো প্রকাশ পায়। আচ্ছা তারপর দেখো কি বলেছে, মাথা নেড়ে হা বা না কি আমরা বোঝাতে পারি। এর জন্য কি কোনো ভাষার প্রয়োজন হয়, প্রয়োজন হয় না। তাহলে কি এই জাতীয় ভাষাকে কি বলে, এই জাতীয় ভাষাকে বলে অঙ্গভঙ্গির ভাষা। আচ্ছা তারপর দেখো, রাস্তায় দেখা যায় ট্রাফিক পুলিশ হাতের ইশারায় গাড়ি থামায়, আবার কি চলার নির্দেশ দেয়। তাহলে এগুলো কোন ভাষা, এগুলো হলো অঙ্গভঙ্গির ভাষা। তারপর দেখো, কোন দিকে গাড়ি চলবে, কোন দিকে গাড়ি চলবে না, রাস্তা সোজা না বাঁকা, পথচারী কিভাবে রাস্তা পার হবে ইত্যাদি, এগুলো কি ট্রাফিক পুলিশ বিভিন্ন সাইনের মাধ্যমে কি প্রকাশ করে।
যারা কথা বলতে ও শুনতে পায় না তাদেরকে আমরা কি বলি, মুখ বা বধির। তাদের ব্যবহারের জন্য এক ধরনের ভাষা রয়েছে যা কি হাতের আঙ্গুল ব্যবহার করে, কখনো আঙ্গুলে মুখে ছুঁয়ে, তাহলে কি কখনো আঙ্গুল মুখে ছুঁয়ে, কখনো আবার কি হাত মাথায় উঠিয়ে, কখনো বুকে হাত দিয়ে তারা কি তাদের ভাব প্রকাশ করে। ভাষার মধ্যে এই যোগাযোগও পড়ে, একে বলে কি সংকেত বা ইশারা ভাষা। তাহলে কি সংকেত বা ইশারা ভাষা কার, মুখ ও বধির, যারা কি কথা বলতে পারে না শুনতে পারে না তাদের ভাষার নাম কি সংকেত ভাষা বা ইশারা ভাষা। মাতৃভাষা অর্থ কি মায়ের ভাষা, অন্যভাবে বলা যায় আমরা মায়ের কাছ থেকে যে ভাষা শিখি তাই হলো কি আমাদের মাতৃভাষা। আচ্ছা, এখানে বোঝার মতো কিছু নেই, আমরা ছোটবেলা থেকে যে বড় হয়েছি আমরা কি কার কাছে আমাদের ভাষা শিখেছি, আমরা আমাদের মায়ের মুখ থেকে কি কথাবার্তা শুনে শুনে বড় হয়েছি, তাই না? তাহলে কি আমরা মায়ের কাছ থেকে যে ভাষা শিখি তাই হলো আমাদের মাতৃভাষা। তারপর দেখো, শিশু সবসময় যে মায়ের কাছ থেকে ভাষা শিখে তাও কিন্তু নয়, কখনো কখনো এর ব্যতিক্রমও ঘটে। মায়ের মতো যে শিশুকে প্রতিপালন করে কিংবা জন্মের পর থেকে যার সেবায় ও যত্নে শিশু ধীরে ধীরে বেড়ে ওঠে, তার ভাষাই কি শিশু প্রথমে শেখে। বাঙালি মায়ের সন্তান জন্মের পর থেকে স্প্যানিশ বা কি জার্মান ভাষী মায়ের পরিচর্যায় বড় হলে তার প্রথম বা মাতৃভাষা কখনো বাংলা হবে না। তাহলে দেখো, তোমার মা যদি বাঙালি হয় কিন্তু তোমরা কি যদি স্পেনে অথবা কি জার্মানি অথবা কি ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে মনে করো বসবাস করছো, সেখানে কি তোমার মা তোমাকে কি প্রথমে বাংলা না শিখিয়ে যদি তোমরা কি স্প্যানিশ অথবা কি অন্যান্য ভাষা শিখায়, তাহলে কি তোমার মাতৃভাষা কি বাংলা হবে? হবে না। তাহলে কি তোমার মাতৃভাষা তখন কি হবে, স্প্যানিশ বা জার্মান। আচ্ছা, সেটা এখানে বোঝানো হয়েছে। তাই দেখো, তাই বলা হয় শিশু প্রথম যে ভাষা শেখে তাই হলো প্রথম ভাষা বা মাতৃভাষা। তাহলে এখানে দেখো, মাতৃভাষা আমরা আরেকটি নাম পেলাম, মাতৃভাষা আরেক নাম কি, প্রথম ভাষা। সাধারণত দেখা যায় যে বাঙালি মায়ের শিশুর মাতৃভাষা বাংলা, ইংরেজ মায়ের শিশুর ইংরেজি, আরবি মায়ের শিশুর আরবি এবং কি জাপানি মায়ের শিশুর মাতৃভাষা কি জাপানি। আচ্ছা, তারপর দেখো, খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, সেটি কি ভাষার রূপ বৈচিত্র্য। ভাষার কোনো অখণ্ড বা একক রূপ নেই, এই ভাষা নানা রূপে ব্যবহৃত হয়। ভাষার এরূপ রূপ বৈচিত্র্য নিয়ে আলোচনা করা হলো। দেখো, উপভাষা, একই ভাষা যার ব্যবহার করে তাদেরকে একই ভাষাভাষী বা কি ভাষিক সম্প্রদায় বলে। আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তারা সকলে কি বাংলা ভাষাভাষী সম্প্রদায়ের অন্তর্গত। সকলের বাংলা আবার কি এক নয়। ভৌগোলিক ব্যবধান, যোগাযোগ ব্যবস্থা, সমাজ গঠন, ধর্ম, পেশা ইত্যাদি কারণে কি এক এলাকার ভাষা থেকে অন্য এলাকার ভাষার পার্থক্য সৃষ্টি হয়। যেমন কি দিনাজপুরের ভাষা এবং পার্বত্য চট্টগ্রামের ভাষা কি একই? একই না, তাদের ভাষার মধ্যে কি রয়েছে, পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলোকে কি বলা হয়, উপভাষা। দেখো কি বলা হয়েছে, ভৌগোলিক ব্যবধান বা অঞ্চল ভেদে ভাষার যে বৈচিত্র্য তাই হলো উপভাষা। এই ভাষাকে কি আঞ্চলিক ভাষাও বলা হয়। তাহলে আমরা এখানে উপভাষার সংজ্ঞা পেলাম এবং আমরা কি পেলাম, উপভাষার আরেকটি নাম পেলাম যার নাম কি আঞ্চলিক ভাষা। আচ্ছা, তারপর দেখো, আমাদের প্রতিটি জেলার ভাষার কি বৈচিত্র্যপূর্ণ। আমাদের প্রত্যেক জেলার নিজস্ব উপভাষা রয়েছে। উপভাষায় কথা বলা মোটেও কি দোষের নয়। উপভাষা হলো মায়ের মতো, মাকে আমরা শ্রদ্ধা করি, নিজ নিজ উপভাষাকে আমরা কি শ্রদ্ধা ও সম্মান করতে হবে। নিচে বাংলাদেশের একটি উপভাষার পরিচয় দেওয়া হলো। দেখো, খুলনা, যশোর, বগুড়া, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী। এখানে দেখো উপভাষার কিছু নমুনা দেওয়া রয়েছে, তোমরা চাইলে এগুলো পড়ে নিতে পারো। আচ্ছা, উপভাষার পর আমরা এবার যেটি শিখবো সেটি হলো প্রমিত ভাষা। দেখো, একই ভাষার উপভাষাগুলোকে অনেক সময় বোধগম্য হয় না, এজন্য একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরির ভাষার রূপটি হলো কি প্রমিত ভাষা। দেখো, আমি একটু আগে এক্সাম্পল বলেছিলাম যে দিনাজপুরের ভাষা এবং চিটাগাংয়ের ভাষা কি আলাদা এবং কি অনেক পার্থক্য রয়েছে। আচ্ছা, তাহলে আমরা কীভাবে পড়াশোনা করব যদি এত এত ভাষার পার্থক্য থাকে? তখন একটা কি করা হলো, যে কোনো একটি ভাষাকে ধরে কি করা হলো, যে একটি আদর্শ ভাষা ধরা হলো, যে এই ভাষাটাতে কি পুরো বাংলাদেশের মানুষ এই একই ভাষায় কথা বলবে, একই ভাষা বুঝবে, সেই ভাষাটাই কি আদর্শ ভাষা। দেখো যে কি বলা হয়েছে, এই ভাষার মাধ্যমে শিক্ষা, প্রশাসনিক কাজ, ব্যবসা বাণিজ্য সম্পাদিত হয়। তাহলে খুব বেশি ইম্পর্টেন্ট, শিক্ষা, প্রশাসনিক কাজ, ব্যবসা বাণিজ্য সম্পাদিত হয় কোন ভাষার মাধ্যমে, প্রমিত ভাষার মাধ্যমে। তারপর দেখো, দেশের সংবাদপত্র ও ইলেকট্রনিক মাধ্যমে এ ভাষার রূপ ব্যবহার করা হয়। উপভাষা ও প্রমিত ভাষার মধ্যে কিছু পার্থক্য সুস্পষ্ট, যেগুলো কি দেখো, প্রমিত ভাষার লিখিত ব্যাকরণ থাকে কিন্তু উপভাষার থাকে না। 2 নম্বর দেখো, উপভাষা শিশুকাল থেকে প্রাকৃতিক নিয়মে অর্জন করতে হয়, অন্যদিকে প্রমিত ভাষা কি চর্চা করে শিখতে হয়। প্রমিত ভাষা শেখার বিষয়ে, উপভাষা হলো অর্জনের বিষয়।
এরপরে দেখো কথ্য ভাষা। শিক্ষক যখন শ্রেণীকক্ষে পাঠদান করেন কিংবা কোনো বিশেষ অনুষ্ঠানে আমরা বক্তব্য উপস্থাপন করি তখন ভাষা ব্যবহারে কি সচেতনতা দেখা যায়। তাই বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয় তখন তাকে আমরা কোন ভাষা বলবো? তখন আমরা তাকে বলবো কথ্য ভাষা। আনুষ্ঠানিক পরিবেশে বন্ধু কিংবা সহকর্মী বা পরিবারের সদস্যদের সঙ্গে আলাপচারিতায় এ ভাষারূপ ব্যবহার করা হয়। কোন ভাষারূপ? কথ্য ভাষারূপ। এরপরে দেখো খুব বেশি ইম্পর্টেন্ট, সাধু ও চলিত ভাষা। দেখো কি বলেছে, মানুষ যে ভাষায় কথা বলে সেই ভাষারূপ লিখিত ভাষায় গ্রহণ করা হয় না। মুখের ভাষা স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত হলেও লিখিত ভাষা সেই তুলনায় কি আড়ষ্ট ও কৃত্রিম। বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয় তখন উদ্ভাবকরা সেভাবেই বাংলা গদ্যের ভাষাকে তৈরি করেছিলেন। এ ভাষাই হলো সাধু ভাষা বা সাধুরীতি হিসেবে পরিচিত। আচ্ছা এখানে দেখো তো তাহলে বাংলা গদ্যের যে ভাষা, সেই বাংলা গদ্যের ভাষা কি? বাংলা গদ্যের ভাষা হলো সাধু ভাষা অথবা কি সাধুরীতিতে লিখিত। উল্লেখ করা যায় যে সাধু ভাষার সৃষ্টিতে যারা নিয়োজিত ছিলেন তারা বাংলা ভাষী হলেও লোকজ মানুষের ভাষারীতিতে শ্রদ্ধাশীল ছিলেন না। তারা সংস্কৃত ভাষায় পণ্ডিত ছিলেন, ফলে সেই ভাষার আদলে তারা ভাষার এই রীতিরও তৈরি করেন। সব পণ্ডিতই যে এক আদর্শে বিশ্বাসী ছিলেন তা নয়, কিন্তু তাদের সে প্রচেষ্টা পরবর্তীকালে গ্রহণীয় হয়নি। সাধু ভাষার পরিচয় গ্রহণ করলে দেখা যায় যে এ ভাষায় বেশি পরিমাণে সংস্কৃত শব্দ শুধু নেই, সংস্কৃত ব্যাকরণের বিভিন্ন বিষয় কি গৃহীত হয়েছে। প্রথম দিকে সাধু ভাষা ছিল কীরকম? প্রথম দিকে সাধু ভাষা ছিল আড়ষ্ট। এ ভাষা প্রজ্জ্বল হয়ে উঠতে অনেক দিন লেগেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই প্রথম এ কাজ করেন। আচ্ছা, এই জন্য তাকে সাধু ভাষার জনক বলা হয়। সাধু ভাষার জনক কাকে বলা হয়? সাধু ভাষার জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেই। আচ্ছা, নিচে কি সাধু ভাষার কিছু উদাহরণ দেওয়া হয়েছে, তোমরা চাইলে সেটি পড়ে নিতে পারো। সাধু ভাষা পড়ে আমরা যদি একটু চলিত ভাষা দেখি তাহলে দেখতে পাই যে সাধু ভাষার তুলনায় চলিত ভাষা বা চলিত রীতি কি নবীন। আচ্ছা, নবীন অর্থে কি? নতুন। সব ধরনের কৃত্রিমতা থেকে লিখিত বাংলা ভাষাকে মুক্ত করাই চলিত ভাষা সৃষ্টির প্রেরণা। আচ্ছা, এ ভাষা কি জীবন ঘনিষ্ঠ, আমাদের প্রতিদিনের মুখের ভাষার কাছাকাছি, কোনো কষ্ট কল্পনা এতে স্থান পায় না। এ ভাষারীতির শব্দসমূহ স্বভাবতই আমাদের পরিচিত। বাংলার প্রবাদ প্রবচন খুব সহজেই এ ভাষা ব্যবহার করা যায়। নিচে বাংলা চলিত রীতির উদাহরণ তুলে ধরা হলো। আচ্ছা, নিচে কি চলিত ভাষা রীতির এক্সাম্পল দেওয়া রয়েছে, তোমরা চাইলে এটি বইয়ে পড়ে নিতে পারো। এরপর দেখো অনুশীলনী। আমরা অনুশীলনী সলভের একটি নতুন ভিডিও দেব, যেহেতু এই ভিডিওটা পুরো একটি ভিডিও ছিল বইয়ের উপরই এবং কি ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে, আমরা এই অনুশীলনী সলভ নতুন একটি ভিডিওতে দেব। আচ্ছা, তোমাদের মেইন কাজ হলো কানে হেডফোন দিয়ে পুরো ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখা এবং যেসব জিনিস দাগাতে বলবো বইয়ে কি সেগুলো দাগিয়ে নেওয়া। পরে যদি মুখস্থ না হয় কোনো সমস্যা নাই, তোমরা জাস্ট ক্লাসগুলো করো, প্রতিটা ক্লাস করো এবং কি বইয়ে দাগিয়ে রাখো। দেখবা শুনবা, শোনার সাথে সাথে তোমরা যখন বইয়ে দেখবা এবং দাগাবা, দেখবা তোমাদের অনেকটা পড়া, প্রায় 70-80% পড়া সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো আজকের মতো এখানে শেষ করছি আজকের এই ক্লাসটি। পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাকে আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।